বার বিজিএস এমসিকিউ প্রিপারেশনের আজকে আমরা সিপিসি থেকে বেশ কয়েকটা সেকশন আলোচনা করব। এগুলো খুবই ইম্পর্টেন্ট সেকশন এবং এগুলা থেকে নানাভাবে কোশ্চেন হতে পারে। তো আপনারা যারা আসন্ন বার এবং বিজিএস এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, প্রস্তুতি নিচ্ছেন, তারা ভিডিওটা দেখতে থাকুন। এখানে 35-এর এটা থেকে আমাদের প্রথম আলোচনা আজকে। 35-এ সেকশন 35 এখানে বলা হয়েছে মিথ্যা মামলার দায়ের কিংবা প্রতিদ্বন্দ্বিতার ক্ষতিপূরণমূলক খরচা। অর্থাৎ কেউ যদি মিথ্যা মামলা করে, দ্যাট ইজ বাদী, ঠিক একইভাবে কেউ যদি মিথ্যাভাবে কোনো মোকদ্দমায় প্রতিদ্বন্দ্বিতা করে, অর্থাৎ যাকে বিবাদী করে মামলা করা হলো তার সেখানে কোনো সত্য নাই, তারপরও তিনি সেটাতে জবাব দাখিল দিয়ে সেটা প্রতিদ্বন্দ্বিতা করলো। তো 35 বলা হয়েছে মিথ্যা মামলা বা মিথ্যাভাবে প্রতিদ্বন্দ্বিতা করা, তার রাইট টাইটেল ইন্টারেস্ট না থাকা সত্ত্বেও তাতে প্রতিদ্বন্দ্বিতা করা, এ ধরনের ক্ষেত্রে আদালত তার আর্থিক এখতিয়ার অথবা সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণের আদেশ দিতে পারে। অর্থাৎ বিচার করে আদালত যদি এই সিদ্ধান্তে উপনীত হয় যে এই বাদী এই মোকদ্দমাটা দায়ের করছে, ইট হ্যাজ গট নো ফাউন্ডেশন অর হি হ্যাজ গট নো রাইট টাইটেল এন্ড ইন্টারেস্ট, ঠিক একইভাবে রায়ে যদি আদালত দেখতে পান যে বিবাদী যে কন্টেস্টটা করছে উইদাউট হ্যাভিং এনি জাস্ট কজ, এই ধরনের মন্তব্য আগে থাকতে হবে, রায়ে থাকতে হবে, দেন আদালত মামলাটাকে মিথ্যা প্রতিপন্ন গণ্য করে কিংবা জবাবটাকে মিথ্যা প্রতিপন্ন গণ্য করে, দেন দ্য কোর্ট মে পাস দিস অর্ডার অফ কম্পেনসেটরি কস্ট, অর্থাৎ সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত বাদীকে মিথ্যা মামলা দায়েরের জন্য অথবা বিবাদীকে মিথ্যা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য 20,000 টাকার ক্ষতিপূরণের আদেশ দিতে পারে। যদি বাদীকে এই ক্ষতিপূরণের প্রদানের আদেশ দেয় তাহলে এই খরচটা বিবাদী পাবে। আবার ঠিক অন্যভাবে বিবাদী যদি জবাব বা তার প্রতিদ্বন্দ্বিতা মিথ্যা মনে করে আদালত, তাহলে তাকে ক্ষতিপূরণের আদেশ দেবে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত, তখন এটা বাদী পাবে, অর্থাৎ ভাইস ভার্সা হবে। তবে এই যে মিথ্যা মামলার করার জন্য বা ফলসলি কন্টেস্ট করার জন্য যে কষ্ট দেওয়া হলো, এ- এর বাইরেও কিন্তু মিথ্যা মামলা দায়েরের জন্য এই ক্রিমিনাল অফেন্স যেটা হয় সেটা থেকে কিন্তু সে রেহাই পাবে। তবে এখানে যে ক্ষতিপূরণটা দেওয়া হলো সেটা কিন্তু আদালত বিবেচনা নিতে পারবে ভবিষ্যতে, যদি এই মিথ্যা মামলা দায়েরের জন্য একটা পুরো দস্তুর নতুন করে ক্রিমিনাল মামলা দায়ের হয় আদালতে, সেক্ষেত্রে। তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে যে মিথ্যা মামলার জন্য সর্বোচ্চ কত টাকা ক্ষতিপূরণ আদালত দিতে পারে, উত্তর হলো 20,000 টাকা। কোন আইনে কত ধারায় মিথ্যা মামলার জন্য আদালত ক্ষতিপূরণের আদেশ দিতে পারে, সেটার উত্তর হবে 35B। এইভাবে, সরি, 35A, এই উত্তরটা হবে। এরপর আসেন 35B। এখানে আহ, দুটো বিষয়ের কথা বলা হয়েছে, যে দরখাস্ত দায়েরে বিলম্বের খরচা। অর্থাৎ মামলা দায়েরের যে কোনো পর্যায়ে কোনো দরখাস্ত অথবা লিখিত আপত্তি যদি আদালতের দেওয়া সময়ের মধ্যে দাখিল করা না হয়, তাহলে আদালত বিলম্বের জন্য প্রতিপক্ষকে 2,000 টাকা ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত ওই দরখাস্ত শুনানির জন্য গ্রহণ করবেন না। অর্থাৎ বিষয়টা কি রকম, যে মামলা দায়ের হয়েছে, এখন ধরেন বিবাদী এফআইআর করলো, বিবাদী জবাব দেখলে সময় চাইলো, সময় দিল, আবার সময় ছিল, আবার দিল, এরপর হয়তো সময় ছিল, আদালত বললো যে না, আপনাকে 10 দিনের মধ্যে সময়টা দিতে হবে, এই জবাবটা দিতে হবে। সেই ডেডলাইন যদি আদালত বিবাদী মিস করে, তখন আদালত বলবে যে ঠিক আছে, 2,000 টাকা খরচা দেন, তারপরে আপনার এই দরখাস্তটা আমি গ্রহণের জন্য শুনানি করব। এটাই বলছে যে মামলার যে কোনো পর্যায়ে কোনো দরখাস্ত অথবা লিখিত আপত্তি যদি আদালতের দেওয়া সময়ের মধ্যে দাখিল করা না হয়, আদালত যদি কোনো পিটিশন দেওয়ার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেন, সেটা বাদীকে হতে পারে অথবা বিবাদীকে হতে পারে, কিন্তু বাদী বা বিবাদী সেই নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতের যে বেঁধে দেওয়া সময়ের মধ্যে যদি সেই দরখাস্তটা না দেয়, তাহলে যদি পরবর্তীতে আবার দিতে চায় সেই গ্রহণ দরখাস্তটা, আদালত বলবে যে আগে 2,000 টাকা খরচ দাখিল করো, তারপর আমি শুনানি করে পরবর্তীতে সিদ্ধান্ত দেব। ওকে। এখানে 35B-তে আরেকটা জিনিস বলা হয়েছে। এখানে একটা উম, মানে কি সময় নির্ধারণ করে দেওয়া হচ্ছে কিরকম, জবাব দাখিলের পর, জবাব দাখিলের পর, আগে যেমন আমরা দেখলাম মামলার যে কোনো পর্যায়ে, এখানে কিন্তু একটা সময় দেওয়া হয়েছে যে জবাব দাখিলের পর যে দরখাস্ত দায়ের করা যেত বা দায়ের করা উচিত ছিল,
এবং তার মামলাকে বিলম্বিত করার জন্য দেয়া হয়নি বলে আদালতের নিকট যদি প্রতীয়মান হয়, তাহলে সেক্ষেত্রে আদালত 3,000 টাকা ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন, যে 3,000 টাকা ক্ষতিপূরণের আদেশ কোর্টে জমা করেন, তারপর আমি এই দরখাস্তটা শুনানি করব, তাছাড়া আদালত শুনানি করবে না। একটা উদাহরণ দিই কি রকম। যেমন ধরেন, জবাব দাখিলের পর কি হয়, আহ, পক্ষদোষের অনেক সময় পিটিশন আসে, ইন্টারোগেটিভ। যেমন জবাবে হয়তো বলা আছে যে এই মোকদ্দমাটা বার্ড বাই ডিফেক্ট অফ পার্টিস। এখন মকদ্দমাটা পিএইচ শুরু হয়েছে, এই সময় এসে পিএইচ এর জন্য ফিক্স হয়েছে, এই সময় এসে বাদী বলল যে এই আপনি জবাবের এত নম্বর দফায় মামলাটা পক্ষদোষে বাড়িত বলে আহ, একটা বিষয় উল্লেখ করছেন, তাহলে এখন আপনি উত্তর দিন যে এই মোকদ্দমায় প্রয়োজনীয় পক্ষ কারা, তাদের নাম ধাম কি, এবং তাদের মধ্যে কেউ নাবালক আছে কিনা, এরকম তিনটা ইন্টারোগেটিভ দিল আদালতের কাছে, যে আদালত যেন নির্দেশ দেয় বিবাদীকে এর উত্তর দেওয়ার জন্য। তাহলে এই যে উত্তর ইন্টারোগেটিভ জমা দিল, এর উত্তর বিবাদী দিবে, তার প্রেক্ষিতে আবার আর্জি সংশোধন করে তাদের পক্ষভুক্ত করতে হবে, সমন দিতে হবে, অনেক বিলম্ব হয়ে যাবে। তাহলে এটাই সেকশন 35 বি সাবসেকশন 2 তে বলা হয়েছে যে যদি আহ, জবাব দাখিলের পর যে দরখাস্ত করা যেত অথবা করা উচিত ছিল, কিন্তু সেটা শুধু মামলাকে বিলম্বিত করার জন্য করা হয়নি, তখন আদালত সেক্ষেত্রে এই ধরনের খরচা দাখিলের নির্দেশ দিতে পারবে, ক্ষতিপূরণমূলক খরচা 3,000 টাকা পর্যন্ত। এটা বিবাদীর ক্ষেত্রে প্রযোজ্য। বিবাদী যদি কোনো অ্যাপ্লিকেশন দিতে চায় হঠাৎ করে, যেটা আগে দেওয়া উচিত ছিল, তাহলে সেক্ষেত্রে আদালত এরকম 3,000 টাকা খরচা আহ, দাখিলের নির্দেশ দিতে পারবে। কিরকম একটা উদাহরণ দেয়, যেমন বিবাদী একটা অস্থায়ী নিষেধাজ্ঞার পিটিশন দিল যে আমাকে বাদী নালিশি জমি থেকে বেদখলের হুমকি দিচ্ছে। তো এই জিনিসটা তো তিনি আগে করতে পারতেন, কিন্তু শুধু মামলার নিষ্পত্তিকে বিলম্বিত করার জন্য তিনি এখন এটা দিচ্ছেন, আদালতের কাছে এটা মনে হচ্ছে। তখন আদালত তাকে বলবে যে ঠিক আছে, আপনি 3,000 টাকা খরচা দাখিল করুন, তারপর আপনার এই পিটিশনটা আমি শুনবো। এই জিনিসটা 35 বি তে বলা হয়েছে। তাহলে এখান থেকে যেভাবে প্রশ্ন আসতে পারে যে আদালতের নির্দেশে নির্ধারিত সময়ের মধ্যে কোনো দরখাস্ত না দিলে কি হবে, উত্তর হবে নির্দেশ ভঙ্গকারীকে 2,000 টাকা ক্ষতিপূরণমূলক খরচা দেওয়ার নির্দেশ আদালত সেক্ষেত্রে দিতে পারবেন, তাছাড়া তার দরখাস্তটাই শুনানি করবেন না। আবার বলা হয়েছে মামলাকে বিলম্বিত করার জন্য কত টাকা ক্ষতিপূরণের খরচা আদালত দিতে পারে, তখন বলা হবে 3,000 টাকা। আবার বলা হচ্ছে যে 3,000 টাকা যে বিলম্ব খরচ, এটা কোন সময়ের জন্য প্রযোজ্য হবে, এটা হলো যে জবাব দাখিলের পর যদি কোনো পক্ষ একটা দরখাস্ত দিতে চায় যেটা আগে তিনি দিতে পারতেন বা দেওয়া ছিল, দেওয়া উচিত ছিল, কিন্তু এখন শুধুমাত্র মামলা নিষ্পত্তিকে বিলম্বিত করার জন্য তিনি এটা করছেন, তখন এই 3,000 টাকা খরচা। আর যে 2,000 টাকা খরচা, সেটা হলো মামলার যে কোনো পর্যায়ে অথবা আহ, বলা হয়েছে বা কোনো লিখিত আপত্তি দাখিল, কোনো দরখাস্ত অথবা লিখিত আপত্তি দাখিলের জন্য যদি আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে দেওয়া না হয়, তখন 2,000 টাকা। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। এরপরে সেকশন 38, এখানে বলা হয়েছে কোন আদালত ডিক্রি জারি করতে পারবে। এখানে বলা হয়েছে যে ডিক্রি প্রদানকারী আদালত, অর্থাৎ যে আদালত, যে আদালতে মামলাটা দায়ের হয়েছে, উভয় পক্ষের সাক্ষ্য শপথ নিয়ে যে আদালত রায় দিয়েছেন, সেটাকে বলা হচ্ছে ডিক্রি প্রদানকারী আদালত। তাহলে ডিক্রি প্রদানকারী আদালত ডিক্রি জারি করতে পারবে। আর ডিক্রি জারির জন্য মামলার রেকর্ড যে আদালতে প্রেরণ করা হয়েছে সেই আদালতও ডিক্রি জারি করতে পারবে। তাহলে দুইটা আদালতের নাম আমরা এখানে পাচ্ছি অ্যাজ পার প্রভিশন অফ সেকশন 38 অফ সিপিসি। যে আদালত ডিক্রি প্রদান করছে, সেই ডিক্রি প্রদানকারী আদালত ডিক্রিটা এক্সিকিউট করতে পারবে, এবং ডিক্রি জারির জন্য যে আদালতে প্রেরণ করা হয়েছে। যেমন ধরেন, একটা ফ্যামিলি সুট হলো ঢাকায়, মহিলা ঢাকায় বসবাস করে, তার স্বামীর বিরুদ্ধে ডিগ্রি জারি, একটা ফ্যামিলি সুট করলেন, ফ্যামিলি সুটে তিনি ডিগ্রি পেলেন, 5 লক্ষ টাকা দেন মহারণা এবং প্রকৌশল ডিগ্রি পেলেন, কিন্তু স্বামী এই টাকাটা দিচ্ছে না। এখন এই ডিগ্রিটা এক্সিকিউশনে যাওয়া দরকার, কিন্তু স্বামীর বাড়ি গাজীপুরে, তিনি গাজীপুরে বসবাস করেন। তাহলে এই জন্য বিবাদী যেহেতু উইদিন দ্য লোকাল লিমিটস অফ দ্য কোর্ট তিনি বসবাস করেন না, ঢাকার স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে তিনি বসবাস করেন না, তাহলে ঢাকার কোনো আদালত এই ডিগ্রিটা জারি করতে পারবে না। তখন ঢাকার এই সহকারী জাজ বা জাজ ফ্যামিলি কোর্ট এই মামলার নথিটা সংশ্লিষ্ট জেলা জজ আদালতে, গাজীপুরের জেলা জজ আদালতে পাঠিয়ে দিলেন, জেলা জজ আবার সংশ্লিষ্ট
থানা আদালতটাতে পাঠিয়ে দিবেন, সেই সহকারী জাজ আদালতে পাঠাবেন, যে থানা এলাকার স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে বিবাদী বসবাস করে, সেই আদালত তখন এই ডিগ্রিটা জারি করে। এই জিনিসটা সেকশন 38 বলা হয়। এরপর আসেন সেকশন 48। এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসছে বিগত সালগুলোতে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট সেকশন, এটা মনে রাখতে হবে। কারণ এখানে ডিক্রি জারির সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা অথবা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা অর্থাৎ ম্যান্ডেটরি ইনজাংশন, এই দুইটা ডিগ্রি ব্যতীত, মাইন্ডেড, পারপিচুয়াল ইনজাংশনের ডিগ্রি অথবা ম্যান্ডেটরি ইনজাংশনের ডিগ্রি ব্যতীত অন্য ডিগ্রি জারির ক্ষেত্রে ডিগ্রি জারির তারিখ থেকে 12 বছরের মধ্যে, মানে 12 বছরের পর নতুন ভাবে আবার বলি জায়গাটা ক্লিয়ার করে, চিরস্থায়ী নিষেধাজ্ঞা অথবা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা ডিগ্রি ব্যতীত অন্যান্য ডিগ্রির ক্ষেত্রে, সেটা বাটোয়ারা হতে পারে, সেটা ক্যান্সেলেশন ইনস্ট্রুমেন্ট হতে পারে, রেক্টিফিকেশন ডিগ্রি হতে পারে, ঘোষণামূলক ডিগ্রি হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এই জন্য বলা হয়েছে চিরস্থায়ী নিষেধাজ্ঞা আর বাধ্যতামূলক নিষেধাজ্ঞার ডিগ্রি ব্যতীত অন্যান্য ডিগ্রি জারির ক্ষেত্রে ডিগ্রির তারিখ থেকে ডিগ্রির তারিখ থেকে মাইন্ডেড ডিগ্রি যেদিন প্রদান করা হয়েছে সেই ডিগ্রির তারিখ থেকে 12 বছর অতিবাহিত হওয়ার পর আর নতুন করে ডিগ্রি জারির কোনো দরখাস্ত দেওয়া যাবে না। অর্থাৎ যেদিন ডিগ্রি প্রদান করা হলো এর সাধারণত 3 বছরের মধ্যে ডিগ্রি জারির দরখাস্ত দিতে হয়। লিমিটেশন অ্যাক্ট 1908-এর প্রথম তফসিলের 182 অনুচ্ছেদের বিধান অনুযায়ী, 182 অনুচ্ছেদের বিধান অনুযায়ী 3 বছরের মধ্যে অ্যাপ্লিকেশনটা করতে হবে, ডিগ্রি জারির অ্যাপ্লিকেশনটা করতে হবে। কিন্তু দেখা গেল যে ডিগ্রি পেয়েছে বটে, কিন্তু বাদী এরপরে আর ডিগ্রিটা এক্সিকিউশনে দেয়নি, এরকম দীর্ঘ 12 বছর অতিবাহিত হয়ে গেছে। সেকশন 48 বলছে তাহলে নতুন করে আর ডিগ্রি জারির দরখাস্ত তিনি দিতে পারবেন না, নতুন করে ডিগ্রি জারির দরখাস্ত দিতে পারবেন না। কারণ তিনি ডিগ্রি পাওয়ার পর তার যে নির্ধারিত সময় ছিল, সময়সীমা ছিল 3 বছর, তার মধ্যে তো কোনো দরখাস্ত দেননি, বা 3 বছর অতিবাহিত হওয়ার পর বিলম্ব মার্জনা চেয়ে সেকশন 5 লিমিটেশন একটে কোনো পিটিশন দিয়ে ডিগ্রি জারির চেষ্টা করেননি। অর্থাৎ 12 বছর সময়ের মধ্যে কোনো ডিগ্রি জারির কোনো প্রচেষ্টাই তিনি গ্রহণ করেননি। এই জন্য তিনি আর নতুন করে ডিগ্রি জারির দরখাস্ত দিতে পারবেন না। কিন্তু যদি এরকম হয় যে উইদিন 3 ইয়ার্স এর মধ্যে তিনি ডিগ্রি জারির চেষ্টা করেছেন, কিন্তু ডিগ্রি জারির মোকদ্দমাটা খারিজ হয়ে গেছে, হয়তো খারিজ হওয়ার পর আবার 5 বছর পর আবার তিনি চেষ্টা করেছেন এই মামলাটার ডিগ্রি জারি করার জন্য, এরকম যদি হয় তাহলে কিন্তু এই 12 বছর সময়সীমাটা তার জন্য প্রযোজ্য হবে না, যদি একাধিক চেষ্টা করে তিনি ব্যর্থ হন। কিন্তু 48-এর বিধানটা হলো যে ডিগ্রির তারিখ থেকে 12 বছরের মধ্যে তিনি কোনো প্রচেষ্টাই নেননি, এই জন্য বলা হয়েছে 12 বছর অতিবাহিত হয়ে গেলে আর নতুন করে ডিগ্রি জারির দরখাস্ত দেওয়া যাবে। এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে ডিগ্রি জারির যদি নির্ধারিত তারিখে ডিগ্রি জারির মানে ডিগ্রি একটা প্রদান করা হলো, যেমন ডিগ্রি প্রদান করা হলো যে এই দেড় টাকাটা 5টা কিস্তিতে দেবে বা 10টা কিস্তিতে পরিশোধ করতে হবে, অথবা কোনো একটা সিভিল মামলার ডিগ্রি হলো, ডিগ্রিকৃত টাকা যেমন মানি সুট, মনে করেন 1 কোটি টাকার একটা মানি সুটের ডিগ্রি হলো, এই টাকাটা প্রদান করার জন্য আদালত হয়তো 5 বছর সময় দিল, যে প্রত্যেক বছর তাকে এরকম 10 লাখ টাকা করে দিতে হবে, ফর এক্সাম্পল। তাহলে এইরকম যদি হয় নির্ধারিত তারিখে অথবা কোনো কোনো টাকা পরিশোধের বা কোনো সম্পত্তি প্রদানের ডিগ্রি দেওয়া হইলো, যেমন কোনো কোনো তারিখে যে 1 কোটি টাকা দিতে হবে 5 বছর যাবত সময়ের মধ্যে, বা 5 লাখ টাকা দেড় মনের টাকা দিতে হবে 2 বছর যাবত, প্রতি 3 মাস পর পর দিতে হবে, এটিকে বলা হচ্ছে কোনো কোনো টাকা পরিশোধের বা কোনো সম্পত্তি প্রদানের ডিগ্রি। এরকম যদি হয় তাহলে ওই যে পুনঃ পুনঃ তারিখগুলোতে যদি পরিশোধ করা না হয় বা সম্পত্তি হস্তান্তর করা না হয়, সেক্ষেত্রে এই 12 বছর পর যে মানে পুনঃ পুনঃ ডেট গুলোতে, যে মানে প্রতি 3 মাস পর পর, তা শেষ যে একটা তারিখ হলো, সেই তারিখ থেকে 12 বছর পর আর ডিগ্রি জারির নতুন দরখাস্ত দেওয়া যাবে না। তখন ডিগ্রির প্রথম তারিখটা হবে না যদি এরকম কিস্তি হয়ে থাকে। তাহলে শেষ যখন বিবাদী বা জাজমেন্ট হোল্ডার টাকাটা দিতে ব্যর্থ হয়েছে, সেই ব্যর্থতার তারিখ থেকে 12 বছর হবে, তখন ডিগ্রির তারিখ থেকে হবে না, এটা মনে রাখতে হবে। তবে দেনদার যদি প্রতারণা করে বা অথবা জোরপূর্বক ডিক্রি জারি বিলম্বিত করে তাহলে এই 12 বছরের সময়সীমা প্রযোজ্য হবে না। তাহলে এখানে আরেকটা এক্সেপশন আছে,
যে দেনদার যদি প্রতারণামূলক ভাবে ডিগ্রি জারিটাকে বিলম্বিত করে বা ভুল বোঝায় ডিগ্রি হোল্ডারকে যে ঠিক আছে আমি দিচ্ছি, দিয়ে দিব করে এটা মিসলিডিং এ ফেলে, অথবা কোনো জোরপূর্বক তাকে ডিগ্রি জারি করতে না দেয়, পলিটিক্যাল পাওয়ার এক্সারসাইজ করে, অথবা কোনো একটা নির্দিষ্ট সময় তিনি পাওয়ারে ছিলেন, তিনি কোনো একটা রাজনৈতিক দলের মানে সদস্য ইত্যাদি ইত্যাদি কারণে তিনি দীর্ঘ সময় তাকে ডিগ্রি জারি করতে দিলেন না, ভয়ভীতি দেখালেন, তখন এই 48 ধারার যে ব্যতিক্রম, যে 12 বছরের মধ্যে, ডিগ্রির তারিখ থেকে 12 বছরের মধ্যে যদি ডিগ্রি জারির পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে নতুন করে ডিগ্রি জারির পদক্ষেপ নেওয়া যাবে না। কিন্তু এটার ব্যতিক্রম হলো যে দুইটা, যদি প্রতারণা অথবা জোরপূর্বক এই ডিগ্রি জারিকে বিলম্বিত করা হয়, তাহলে এই 12 বছর সময়সীমাটা প্রযোজ্য হবে না। এখান থেকে দেখেন মানে বিগত সালে বেশ কয়েকটা প্রশ্ন আসছে। 1915 সালে, সরি 2015 সালে একটা কোশ্চেন এসেছে, জারির জন্য নতুন দরখাস্ত দাখিল করা যায় না: ক 3 বছর পর, খ 6 বছর পর, গ 9 বছর পর, ঘ 12 বছর পর। উত্তর হলো 48 ধারার বিধান অনুযায়ী জারির জন্য নতুন দরখাস্ত দাখিল করা যাবে না 12 বছর পর। উত্তর হবে ঘ। আরেকটা প্রশ্ন এসেছে, প্রাথমিক ডিগ্রি প্রাপ্তির পর কোনো পক্ষ চূড়ান্ত ডিগ্রির জন্য দরখাস্ত দাখিল করতে পারে: ক 3 বছরের মধ্যে, খ 6 বছরের মধ্যে, গ 12 বছরের মধ্যে, ঘ যে কোনো সময়। তাহলে কি বলছে, প্রাথমিক ডিগ্রি প্রাপ্তির পর কোনো পক্ষ চূড়ান্ত ডিগ্রির জন্য দরখাস্ত দাখিল করতে পারে। উত্তর হবে 3 বছরের মধ্যে। কারণ একটু আগে আমি বলেছিলাম যে লিমিটেশন অ্যাক্টের প্রথম তফসিলের 182 অনুচ্ছেদের বিধান অনুযায়ী ডিগ্রি জারির লিমিটেশন হলো 3 ইয়ার্স। এই জিনিসটাই এখানে প্রশ্ন আকারে এসেছে যে প্রাথমিক ডিগ্রি প্রাপ্তির পর কোন পক্ষ চূড়ান্ত ডিগ্রির জন্য দরখাস্ত দাখিল করতে পারে 3 বছরের মধ্যে। উত্তর হবে ক 3 বছর। আরেকটা প্রশ্ন এসেছিল, দেওয়ানি আদালতের ডিগ্রি জারির ক্ষেত্রে তামাদির মেয়াদ। দেওয়ানি আদালতের ডিগ্রি জারির ক্ষেত্রে তামাদির মেয়াদ: ক 1 বছর, খ 3 বছর, গ 6 বছর, ঘ 12 বছর। তাহলে এটার কি উত্তর হবে আপনারা কমেন্টসে জানাবেন। এরপর আসেন, আপনারা সকলেই জানেন যে আমরা বার প্রফেশনাল ট্রেনিং কোর্স কন্ডাক্ট করি। আপনারা যারা অল্প সময় দক্ষ আইনজীবী হতে চান, অথবা যারা ভালো সিনিয়র পাচ্ছেন না, বা সিনিয়র পেলেও মনে হচ্ছে আপনার যে ভালো শিখছেন না, তারা আমাদের আইনজীবী প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে পারেন। আমাদের এই ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যদি আপনি ঘরে বসেই আপনার এমসিকিউ প্রিপারেশনকে টেস্ট করতে চান, তার লেভেলটা বুঝতে চান, তাহলে আমাদের কাছে 4000 কোশ্চেন আছে। আপনি ঘরে বসেই নিজের পরীক্ষা নিজেই দিয়ে আপনার লেভেলটা বুঝতে পারবেন। সেক্ষেত্রে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। এরপর আসেন সেকশন 51, জারি কার্যকরণ এ আদালতের ক্ষমতা। অর্থাৎ কতভাবে একটা মোকদ্দমার ডিক্রি জারি করা যায়। হ্যাঁ, এখানে 5টা পদ্ধতির কথা বলা হয়েছে সেকশন 51। এটা খুবই ইম্পর্টেন্ট, এই সেকশনটা দাগ দিয়ে রাখেন, এটা মুখস্থ রাখতে হবে। কারণ এখানে যেহেতু 5টা পন্থার কথা বলা আছে, কোন পন্থা দিয়ে কোশ্চেন হবে এমসিকিউ নোবডি নোস। সো এই এই জায়গায় এই সেকশনটা আমি বলবো যে মুখস্থ রাখতে হবে। কি বলা হয়েছে, ডিক্রি জারি করা যাবে ডিক্রিকৃত সম্পত্তি হস্তান্তরের মাধ্যমে, অথবা ডেলিভারি পজিশনের মাধ্যমে। ডিক্রিকৃত সম্পত্তি হস্তান্তরের মাধ্যমে ডিক্রি জারি করা যাবে। যেমন আপনি রিকভারি পজিশনের মোকদ্দমা করলেন, করে বাদী হিসেবে মামলায় জিতলেন, তখন আদালত বিবাদীর কাছ থেকে সম্পত্তিটা নিয়ে বাদীকে রিটার্ন করবে, ব্যাক করবে। এটাই হলো ডিক্রিকৃত সম্পত্তি হস্তান্তরের মাধ্যমে। 2 নম্বর একটা পন্থা আছে ক্রয় ও বিক্রয়ের মাধ্যমে। ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে। ক্রয় এবং বিক্রয় কি জিনিস আপনারা জানেন, যে অ্যাটাচ করা। যদি ডিক্রিকৃত উম, টাকা যদি বিবাদী দিতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে বিবাদী জাজমেন্ট ডেটরের সম্পত্তি ক্রয় করে, অ্যাটাচ করে, সেটা নিলাম বিক্রয়ের মাধ্যমে টাকাটা আদায় করে বাদীকে প্রদান করা। তাহলে দিস ইজ দ্য অ্যানাদার মোড অফ এক্সিকিউশন, ক্রয় ও বিক্রয়ের মাধ্যমে। তৃতীয়ত হলো গ্রেপ্তার করে কারাগারে আবদ্ধ রাখে, অর্থাৎ ডিটেনশন ইন সিভিল প্রিজন। তাহলে কখনো কখনো যদি আদালত আবশ্যক মনে করে, তাহলে বিবাদী জাজমেন্ট ডেটরকে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করতে পারে। 4 নম্বর হলো রিসিভার নিয়োগ করে। রিসিভার নিয়োগ আপনারা জানেন, সিপিসির অর্ডার 40 অনুযায়ী এই সিপিসি নিয়োগ করা হয়ে থাকে। উম, তাহলে এই যে রিসিভার রিসিভার কি করে, যে বিরোধীয় সম্পত্তিটা বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার হাতে রেখে দেওয়া হয়, তিনি দেখাশোনা করেন।
এটাকে বলা হচ্ছে রিসিভার। অর্ডার 40 অফ সিপিসি তে এই বিধানগুলো আছে কিভাবে রিসিভার নিয়োগ হবে, কে নিয়োগ হবে। তাহলে অথবা ডিক্রিকৃত সম্পত্তি একজন ডেলিভারি পজিশন নিতে পারছেন না, হয়তো তিনি সে এলাকায় যেতে পারতেছেন না, বা পলিটিক্যাল প্রভাবের কারণে, জাজমেন্ট ডেটরের পলিটিক্যাল প্রভাবের কারণে তিনি সেখানে যেতে পারছেন না, বা দখলটা নিলেও তিনি ধরে রাখতে পারবেন না। তখন হয়তো এই রিসিভার নিয়োগের জন্য প্রেয়ার দিলেন, যে আদালতকে বললেন ডিগ্রি হোল্ডার যে ওই এলাকার এই যে থানা পুলিশ আছে, ওসি সাহেবকে রিসিভার নিয়োগ করা হোক, অথবা অন্য কোনো উপযুক্ত ব্যক্তিকে তিনি রিসিভার নিয়োগ করতে প্রার্থনা দিতে পারেন। এইভাবেও ডেলিভারি পজিশন হতে পারে মামলার বিরুদ্ধ সম্পত্তি। 5 নম্বর হলো মঞ্জুরকৃত প্রতিকারের প্রকৃতি বিবেচনায় যে কোনো পন্থায়। এটা একটু বুঝতে কঠিন হবে আপনাদের ছাত্রদের জন্য, যে অ্যাকর্ডিং টু নেচার অফ দ্য ডিগ্রি, অ্যাকর্ডিং টু নেচার অফ দ্য ডিগ্রি ডিগ্রি জারি করা যাবে। এটা কিরকম? ফর এক্সাম্পল, স্পেসিফিক পারফরমেন্সের কন্ট্রাক্টের মামলা হলো, স্পেসিফিক পারফরমেন্সের কন্ট্রাক্ট মামলা হলে আদালত কি ডিগ্রি দেয়? বিবাদীকে বলে যে বাদী বরাবর আপনি এই কবলা দলিলটা সম্পাদন করে দেন, যেটার জন্য আপনি বায়না চুক্তি করেছেন। এখন এক্ষেত্রে আদালত নির্দেশ দিবে বিবাদীকে যে আপনি একটা কবলা দলিল করে দেন। এইটাই হলো অ্যাকর্ডিং টু নেচার অফ দা ডিক্রি। তাহলে এই সেকশন 51-এ এই 5 ভাবে ডিগ্রি জারির কথা বলা হয়েছে। এখান থেকে আহ, আরো যেভাবে প্রশ্ন আসতে পারে যে কতভাবে ডিগ্রি জারি করা যেতে পারে, উত্তর হলো 5 ভাবে। আহ, কত ধারায় 5 ভাবে ডিগ্রি জারির কথা বলা হয়েছে সেকশন 51-এ, এই ধরনের নানাভাবে কোশ্চেন আসতে পারে। তো আপনারা এই সেকশন গুলো ভালো করে মুখস্থ করবেন। আপনারা জানেন শুধুমাত্র প্র্যাকটিক্যাল আসপেক্টস যে সেকশন গুলোর উম, বিধিবিধান আদালতে, দেওয়ানি আদালতগুলোতে কার্যকর বা কাজে লাগে, সেই সেকশন গুলো আমি আলোচনা করছি। আশা করি এই সেকশন গুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আপনারা কমন পাবেন। আপনি যে কোনো বই থেকে পড়তে পারেন, তবে আমার কথা হলো যে আপনি বেয়ার এক থেকে পড়বেন, যেন ভুল না পড়েন, কারণ নীলক্ষেতের বাংলা ছাপানো বই থেকে পড়ে নিজে সর্বনাশ করবেন না। হয়তো ইংরেজি বইগুলো, ইংরেজিগুলো যেমন সিপিসি, সিআরপিসি, পেনাল কোড, আপনি হয়তো ইংরেজি পড়ে ভালো নাও বুঝতে পারেন, কিন্তু আপনাকে বিয়ার একটা দেখে পড়তে হবে। যদি না পড়েন তাহলে কিন্তু আপনার এই যে ভুল অনুবাদ, ভুল তথ্য সম্বলিত বাংলা বই পড়ে আপনার সর্বনাশ হতে পারে। এই যে দেখেন হাজার হাজার ছেলে মেয়েরা ফেল করে, পাশের হার তো খুবই কম। এটার অন্যতম কারণ হচ্ছে এই যে ভুল ভাল বই পড়া। ওকে, সেটা একটা কারণ। তো ওকে, থ্যাংক ইউ অ্যাগেন ফর ওয়াচিং দিস ভিডিও। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা আপনাদের মন্তব্য জানাতে পারেন। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে লেট মি নো, আই উইল আনসার।